ফেনী ছাগলনাইয়ায় মাটি কাটা নিয়ে বিএনপি কর্মীদের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আটক 7। বাগেরহাটে শ্রমিক লীগ নেতা হত্যার ঘটনায় ধরা পড়েনি কেউ। প্রশাসনের একটা দাবি যে এই সিকিউরিটি যেন তাদের থেকে আমরা পাই, যাতে বাজার নিরাপদ থাকে। এক ব্যক্তির হত্যাকাণ্ড ঘটেছে, এটা আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। মেহেরপুরে চাহিদা মতো জ্বালানি তেল না পেয়ে সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। শিগগিরই সংকট না কাটলে বড় ধরনের লোকসানের শঙ্কা। মুন্সিগঞ্জের চর সৈয়দপুরে খানাখন্দে ভরা সড়কে চলাচলে চরম দুর্ভোগ। স্থায়ী সমাধানে গাইড ওয়াল সহ সংস্কারের দাবি স্থানীয়দের। এই এলাকায় খুব রাস্তায় খুব অসুবিধা, যে আমরা আলু খেলতে করি, রাস্তা দিয়ে আইতে যাইতে খুব অসুবিধা। সবাই ভোটের সময় বলে রাস্তা করে দিব, ভোট গেলে আর রাস্তা আমাকে হয় না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে থাকছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ফেনীর ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। নিহত হোনা মিয়া যুব দলের কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। গতরাতে উপজেলার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের 7 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে চলছিল ফসলি জমির মাটি কাটার মহোৎসব। এই মাটির ব্যবসার নিয়ন্ত্রণ ও লভ্যাংশের ভাগাভাগি নিয়ে স্থানীয় বিএনপি কর্মীদের 2টি গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এরই জেরে গতরাত 3টার দিকে দুপক্ষের সংঘর্ষ জড়ায়। পরে আহত 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হোনা মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি 2 জন চিকিৎসাধীন রয়েছেন। বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগকে গুলি করে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি, আটক হয়নি কেউ। গতরাতে উপজেলা পান বাজারের সামনে মোল্লাহাট চুনখোলা সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে শেখ ট্রেডার্স নামের নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন সোহাগ। এ সময় 2টি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর 5টি গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এর আগে গত 7 মার্চ সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী নূর ইসলামকে লক্ষ্য করে 3টি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নূর। নিশ্চয়ই বড় ধরনের কোনো বিষয় তো অবশ্যই আছে, তা নাহলে একজন মানুষকে একদম জানে মেরে ফেলতে হবে, এই সিদ্ধান্ত তো মানুষ তখনই নেয়। প্রশাসনের একটা দাবি যে এই সিকিউরিটি যেন তাদের থেকে আমরা পাই, যাতে বাজার নিরাপদ থাকে, বাজারের মানুষ নিরাপদ থাকে। মোল্লারহাট থানা এলাকায় সোহাগ শেখ নামের এক ব্যক্তির হত্যাকাণ্ড ঘটেছে, এটা আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। রংপুরে 1.5 বছর বয়সী শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। শনিবার রাতে নগরীর 28 নং ওয়ার্ডের সাজাপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশু সন্তান জয়দেব ঘোষকে নিয়ে ঘরে একাই ছিলেন সূচনা ঘোষ। হঠাৎই জয়দেবকে শ্বাসরোধ করে হত্যার পর নিজের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সূচনা। বিষয়টি জানালা দিয়ে দেখতে পায় তার মেয়ে। খবর পেয়ে মরদেহ 2টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে পাঠায় পুলিশ। ঘটনার সময় সূচনার স্বামী শারীরিক প্রতিবন্ধী শঙ্কর ঘোষ তার মুদি দোকানে ছিলেন। তার দাবি, দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন সূচনা। জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে মেহেরপুরে। প্রতিদিন লম্বা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে ভুক্তভোগীদের। অন্যদিকে খেতে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে না পেরে দুশ্চিন্তায় কৃষকরাও। ফসল উৎপাদন নিয়ে তাদের শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে কৃষকদের শুকনো ও ভেজানো পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এছাড়া সৌরচালিত সেচ পাম্প বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষিতে পানির যোগান দিতে যান্ত্রিক পাম্পের ওপর নির্ভরশীল চাষিরা। তবে মেহেরপুরে জ্বালানি সংকট দেখা দেয়ায় সেচ কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে। এতে দুশ্চিন্তায় কৃষক। বোরো আবাদের ভরা মৌসুমে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায়
প্রয়োজন মতো সেচ দিতে পারছেন না কৃষকরা। লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি তেল। জানান, এমন পরিস্থিতি চলতে থাকলে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা সম্ভব হবে না। বড় ধরনের লোকসানের শঙ্কায় তারা। মাঝে মাঝে তেল পাওয়া যাইছি না, এরকম মানুষ একটু আতঙ্কর ভিতর আছে। লিচু বাগানে, আম বাগানে পানি লাগছে, এখন লাগবে 10 লিটার তেল, আমি বললাম 5 লিটার তেল, আমার তো আবাদ হবে না, আমার আবাদ নষ্ট হয়ে যাবে। খরানের সময় এখন তেল লাগবে বেশি, এতে তো সব জিনিস অপচয় হয়ে যাইছে। 30 টাকা তেল লাগে গাড়িতে, এখন এই পাম্পে 1500 টাকা করে দিল। 1500 টাকা তেলে তো আর হয়েছে না, 30 টাকা গাড়িতে মিটছে না, অর্ধেক হয়ে যাচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় ডিপো থেকে তেল সরবরাহ কম হচ্ছে, এতে গাড়ি ভাড়াও পড়ছে বেশি। তাই সাময়িক সমস্যা তৈরি হলেও খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তাদের। যেখানে 13,500 তেল আসবে সেখানে দিচ্ছে হয়তো 7,000, 6,000, 8,000। সেই পরিমাণ তেল নিয়ে এসে ভাড়ার পরিমাণ বেশি পড়ছে। তেলের রেট যেটা সেটাই আমরা পাচ্ছি, এতে আমরাও ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে কৃষকদের শুকনো ও ভেজানো পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এতে অর্ধেক পানিতেই ফসল উৎপাদনের পাশাপাশি খরচও কমানো সম্ভব। এছাড়া সৌরচালিত সেচ পাম্প বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছেন কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে এই মুহূর্তে পানি সাশ্রয়ের জন্য পর্যায়ক্রমিক শুকনো এবং ভিজানো পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিচ্ছি। এখানে যখন জমির পানি শুকিয়ে চিরফাট অবস্থায় আসবে তখন কৃষক সেচ দেবে। যদি এই প্রক্রিয়া কৃষক অব্যাহত রাখে তাহলে বর্তমানে যে পানির ব্যবহার করছে তারা অর্ধেক পানির মাধ্যমে সে কাঙ্ক্ষিত ফলন পাবে। আমরা চাচ্ছি যে বড় মৌসুমে যে সমস্ত ফসলে পানি কম লাগে সেই জাতীয় ফসলে আবাদ বৃদ্ধি করতে। চলতি মৌসুমে জেলায় 19,400 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতির খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন, আর সরকার তো আজ থেকে রেশনিং পদ্ধতি তুলে নিয়েছে, ভোক্তারা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে কিনা? সরকারের নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত কিন্তু বরিশালের যে তেলের পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু সংকট কাটেনি, এবং গত কয়েকদিনে আমরা যেটা দেখেছি যে রেশনিং পদ্ধতিতে 200 থেকে 300 টাকা করে তেল দেয়া হচ্ছে, এবং এখনও কিন্তু বরিশালের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু 200 টাকা বা সর্বোচ্চ 300 টাকার অক্টেন ডিজেল বা পেট্রোল দেয়া হচ্ছে। এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন যে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যাতে চাহিদা অনুযায়ী গ্রাহককে তেল সরবরাহ করা হয় বা তেল বিক্রি করা হয়, কিন্তু যারা ডিপো থেকে যে তারা তেলগুলো সংগ্রহ করেন যে সেই ডিপো থেকে কিন্তু এখন পর্যন্ত তেল সরবরাহ স্বাভাবিক হয়নি, এবং তেল সরবরাহ স্বাভাবিক না হওয়ার কারণে যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না, বিধায় তারা আসলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল বিক্রি করতে পারছেন না। মারফি। কাউসার, আপনাকে ধন্যবাদ। সরকার আসে বিদায় নেয়, কিন্তু মুন্সিগঞ্জের চর সৈয়দপুর মানুষের চলাচলের দুর্ভোগ যেন শেষই হয় না। যাতায়াতের প্রধান সড়ক কোথাও ধসে পড়েছে, কোথাও নেই রাস্তার অস্তিত্বই। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কোথাও ধসে তৈরি হয়েছে বড় গর্ত, কোথাও আবার সড়কের অস্তিত্ব বোঝা দায়, যত্রতত্র তৈরি হয়েছে খানাখন্দ। এমন চিত্র মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর সৈয়দপুর এলাকার সড়কের। প্রতিদিন সড়কটি দিয়ে যাতায়াত করেন কয়েক গ্রামের বাসিন্দা। স্কুল কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ পথচারীদের জন্য এটাই প্রধান যোগাযোগের পথ, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে। বাজার যায় সপ্তাহে 2 দিন বা হাট, মানুষ যাইতে পারে না, মহিলারা যাইতে পারে না, বাচ্চারা স্কুলে যাইতে পারে না। রাস্তা এটা 70 রাস্তা তো পৌঁছে গেছে, আর 30 বছর ধরে সরকার আইতে আছে, কোন সরকারে ভালো না এটা ঠিক করতে। এই যে গাড়ি যাইতে পারে না, হাঁটতে যাইতে পারে না, উষ্টা খায় মানুষ। বর্ষা মৌসুম এলেই পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও জনপ্রতিনিধিদের আশ্বাসেই কাটছে দিন। এখনও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। স্থায়ী সমাধানে গাইডওয়াল সহ সড়ক সংস্কারের দাবি তাদের। এই এলাকায় খুব রাস্তায় খুব অসুবিধা, যে আমরা আলু খেলতে করতে করি, রাস্তা দিয়ে আইতে যাইতে খুব অসুবিধা, বেশি দাম ভরে লাগে বেচা কেনার জন্য। ঠিক আছে, লোকও আহে না, এই আলু বেচা ব্যস্ত পারি না, কিছু করার সুযোগ নেই আমার। সবাই ভোটের সময় বলে রাস্তা করে দিব, ভোট গেলে আর রাস্তা আমাকে হয় না, রাস্তা করে দেয় না, আমাকে অনেক আইতে সমস্যা হয়ে যায় এই রাস্তা দিয়া। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়কের সমস্যাটি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখনকার যে চেয়ারম্যান মহোদয়কে আমি বললাম যে বিষয়টা যেন সে সরেজমিনে দেখেন
দেখে এবং এটার একটা প্রাক্কলন নিয়ে এটা পরবর্তী সময় আমাদের যে প্রকল্প হবে আমি অগ্রাধিকার ভিত্তিতে এটার একটা ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করব। প্রতিদিন আধারা চর সৈয়দপুর থেকে চিতলিয়া বাজার হয়ে জেলা সদরে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। ধসে পড়া এমন করুণ অবস্থা দেখে সহজেই অনুমান করা যায় এই পথে চলাচলে প্রতিদিন প্রান্তিক এই জনগোষ্ঠীকে ঠিক কতটা দুর্ভোগ পোহাতে হয়। নতুন সরকার এই সুদীর্ঘ সমস্যা নিরসনে যথাযথ উদ্যোগী হবে এমনটাই প্রত্যাশা এখন তাদের। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। আর কয়েকদিন পর উদযাপিত হবে ঈদ উল ফিতর, তাই ঈদ সামনে রেখে ভোলার শপিং মল ও বিপণী বিতানগুলোতে ভিড় করতে শুরু করেছেন সকল শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে জমজমাট বেচা বিক্রি। ঈদুল ফিতরের বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তাই পরিবারের সদস্যদের নিয়ে নতুন পোশাক কিনতে ছুটছেন ভোলার মার্কেটগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত পোশাকের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদ উপলক্ষে নতুন নতুন পোশাক দিয়ে দোকান সাজিয়েছেন দোকানিরাও। এবার নারীদের সবচেয়ে বেশি চাহিদা পাকিস্তানি ও ইন্ডিয়ান পোশাকের প্রতি। হানা, মার্শাল, সারারা, গারারা, আনারকলি, কাকন সহ বাহারি ডিজাইনের পোশাক রয়েছে তালিকায়। এছাড়াও শাড়ি, থ্রি পিস, ছেলেদের পাঞ্জাবি ও শিশুদের পার্টি ড্রেসও রয়েছে ক্রেতাদের পছন্দে। বাচ্চা আনছি, বাচ্চার জন্য ড্রেস, জুতা কিনবো, এই তো। আর পরিবারের বাবা মার জন্য একটা পাঞ্জাবি কিনবো, আর আম্মুর জন্য একটা শাড়ি কিনবো। আমি থ্রি পিস কিনছি, আমি আমার নানার সাথে আসছি। বাচ্চাদের ড্রেস নেওয়ার জন্য আসছি, দেখি এখানে একটু ঘোরাঘুরি করে দেখি কিরকম ড্রেস, দাম প্রাইসে যদি মেলে তাহলে কিনব। ক্রেতাদের অভিযোগ, দোকানিরা গত বছরের তুলনায় বেশি দাম নিচ্ছেন। বিক্রেতারা বলছেন এবার ঈদে বেচা বিক্রি বেশ ভালো, সামনের কয়েকটা দিন বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা। ঈদের কালেকশন খুবই ভালো, কিন্তু দামে তুলনামূলক বেশি। দেখার পরে এখন যদি আমাদের প্রাইস অনুযায়ী যেরকম হয়, সুন্দর অনেক কালেকশন আছে, দেখার পরে ওইখান থেকে নিয়ে নেবো আর কি। বেচা বিক্রি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমাদের পরস্পরিতে বেচা বিক্রি খুবই ভালো। টাঙ্গাইল জামদানি, বেনারসি, সিল্কাতান, তারপরে এমপি শাড়ি এবং বেচা কিনা যথেষ্ট ভালো আমাদের। এগুলোকে গাউন, ফার্সি এবং জর্জেট লং গাউন, এই ড্রেসগুলোর খুবই চাহিদা বেশি। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় মার্কেটগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা বলে জানিয়েছেন পুলিশ সুপার। রমজান এবং ঈদ উপলক্ষে আমাদের বিশেষ নিরাপত্তা আমরা রেখেছি। আমাদের এখানে পোশাকধারী যেটা পুলিশের নিরাপত্তা থাকবে, পাশাপাশি আমাদের গোয়েন্দা টিমেরও নিরাপত্তা এখানে থাকবে। ঈদের নতুন পোশাকের মতো বর্ণিল হবে পারস্পরিক সম্পর্ক, এমনটাই আশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।